রাতে রাজামশাই দৌড়ানির ঘরে শুতে যান। দৌড়ানি বোয়াল মাছের পেটের মধ্যে থাকা সেই হাড়টা দিনের বেলা গলায় পরে রাখে, আর রাত হলেই সেই হাড়টা খুলে রেখে দেয়। কারণ রাজামশাই দৌড়ানির গলায় ওই নতুন হাড় দেখে যদি জানতে চায় যে সেই হাড় কোথা থেকে এলো, সেই কারণে দৌড়ানি দিনের বেলা হাড়টাকে গলায় পরে রাখে, আর রাত হলেই হাড়টাকে সাইডে খুলে রাখে। মহারাজের ছেলে উজ্জ্বল কুমারের প্রাণ আছে সেই সোনার হাড়ের ভিতর, তাই দৌড়ানি যখন ওই গলায় হাড়টা পরে থাকেন তখন উজ্জ্বল কুমার মারা যায়। আর রাতের বেলা যখন দৌড়ানি গলার হাড়টা খুলে রাখেন তখন উজ্জ্বল কুমার আবার জীবিত হয়ে থাকেন। রাতের বেলা উজ্জ্বল কুমার পেট ভরে খাবার খায়, কলসিতে রাখা জল পান করে। সকাল হতে না হতেই উজ্জ্বল কুমার আবার বিছানায় শুয়ে পড়েন, কারণ তার আর শরীরে তখন জীবন থাকে না। মীনা রানী রোজই দিনের বেলা ওখানে আসেন আর চাবি দিয়ে তালা খুলে ঘরের ভিতরে ঢোকেন। তিনি এসে উজ্জ্বল কুমারকে দেখেন যে তার দেহে কোনো জীবন নেই। মীনা রানী তখন দেখে যে কলসিতে জল নেই, থালাতে খাবার নেই। তার জন্য মীনা রানী রোজই ওখানে খাবার আর এক কলসি জল ভরে রাখে। পরের দিন আবার মীনা রানী এসে দেখে যে থালাতে কোনো খাবার নেই, কলসিতে কোনো জলও নেই। মীনা রানী ঠিক বুঝে উঠতে পারে না যে রাতে কে এই খাবার খায়, কে জল খায়। মীনা রানীর মনে তখন সংশয় দেখা দেয়। একদিন মীনা রানী দিনের বেলা খাবার আর জল দিয়ে যায়, আর সেই রাত্রে আবার ও ফিরে আসে। ঘরের তালা খুলে দেখার পর মীনা রানী তো পুরো অবাক হয়ে যায়। অন্ধকার ঘরের মধ্যে কে যেন একটা হাঁটা চলা করছে, বেশি আলো তো নেই। আরে এ কোনো ভূত নয় তো? মনে ভয় হয়, কিন্তু সে জানে যে ভয় করলেই ভয়। মীনা রানী এমনি খুবই সাহসী। সে দেখলো যে উজ্জ্বল কুমারই ঘরের ভিতরে হাঁটা চলা করছে। ঠিক তখনই ওই সময় উজ্জ্বল কুমার মীনা রানীকে বলল, আরে মীনা রানী, তুমি ভয় পেও না, আমি উজ্জ্বল কুমার। আমি দিনের বেলা মরা হয়ে পড়ে থাকি আর রাত্রে বেলা জেগে উঠে থাকি, তাই আমার রাতের বেলা খুব খিদে পেয়ে যায়। ঘরে যা সব খাবার জল থাকে আমি সমস্ত কিছু শেষ করে দিই। কিন্তু উজ্জ্বল কুমার, তোমার এই দিনের বেলা মরা থাকা আর রাত্রিবেলা বেঁচে ওঠা, এটার কারণটা কি? আসলে কি হয়েছে জানো মীনা রানী, আমার জীবন আমার দেহের ভেতরে নেই। আমার জীবন রয়েছে রাজমহলের বড় পুকুরে একটা বড় বোয়াল মাছের পেটের ভিতরে, যা তার মধ্যে কিনা একটা সোনার হাড় আছে, আর সেই হাড়টাই হলো আমার জীবন। আমি এইসব কথা আমার ছোট মা অর্থাৎ দৌড়ানিকে বলেছিলাম। তার কারণে তিনি বদমাইশি করে রাজামশাইকে বলে জেলেদেরকে দিয়ে পুকুরে বড় জাল ফেলে সেই বড় বোয়াল মাছটাকে তোলা করান, আর সেই বড় বোয়াল মাছটাকে তিনি নিজে হাতে কেটে তার ভেতরে থাকা একটা কাঠের কৌটোর মধ্যে যেই সোনার হাড়টা ছিল সেই হাড়টা তিনি গলায় পরে নেন। তার কারণেই আমি মারা হয়ে যাই। কারণ ছোট মা তো আমাকে ভালোবাসেন না, তিনি কুমতলবেই এইরকম কাণ্ড ঘটিয়েছেন। তাই এই কারণেই আমি দিনের বেলা মরা হয়ে পড়ে থাকি। তুমি একটু খোঁজ খবর নাও না মীনা রানী। তারপর মীনা রানী রাজমহলে গিয়ে গিয়ে সমস্ত খোঁজ খবর নিতে থাকে। ও খেয়াল করে যে দৌড়ানি দিনের বেলা এক গোছা সোনার হার গলায় পরে থাকেন, আর রাতের বেলা সেই হারটাকে গলায় থেকে খুলে রেখে দেয়। মীনা রানী ওই সোনার হারটাকে কিভাবে ওই দৌড়ানির কাছ থেকে উদ্ধার করবে সেটাই ও ভাবতে থাকে। তারপর অপরদিকে ঘটলো আর এক ঘটনা। এক মা তার রূপসী মেয়েকে নিয়ে গেলেন এক সন্ন্যাসীর কাছে। সেই সন্ন্যাসী বাবা মেয়ের হাত দেখার পরে বললেন, তোমার মেয়ের বিয়ে হবে কোনো এক মরা ছেলের সঙ্গে। মরা ছেলের সাথে বিয়ে হবে? এই কথা শোনার পর সেই রূপসীর মা খুবই কাঁদতে থাকে। দেখো মা, কপালে যা লেখা আছে তা তো হবেই, কিন্তু তোমার মেয়ে হবে রাজরানী। তারপর সেই মা তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। এরপর দিন যায়, মাস যায়, বছর যায়, মেয়ে দেখতে দেখতে বড় হয়ে গেল। মেয়েকে বিয়ে দেওয়ার সময় হয়ে আসলো। মা ভাবতে থাকেন যে কি করবেন তিনি,
কিন্তু কিছুই বুঝে উঠতে পারছেন না, কারণ সেই সন্ন্যাসী বাবা তাকে তো বলেছিলেন যে মেয়ের বিয়ে হবে কোনো এক মরা ছেলের সাথে, আর তাতেই তার মেয়ে হবে কিনা রাজরানী। শেষে একদিন তার মা মেয়ের রূপসীকে নিয়ে বেরিয়ে পড়লেন ছেলের খোঁজে, সে কিনা মরা ছেলের খোঁজে। সে এদিক ওদিক করতে থাকে, এখানে যায় ওখানে যায়, কিন্তু কোথাও কোনো মরা ছেলের খোঁজ পায় না। লোকে শুনে তো হাসাহাসি করতে থাকে। লোকে হাসাহাসি করলেও তার মা কিন্তু একেবারের জন্য নিরাশ হয়ে পড়েন না। ঘুরতে ঘুরতে তার মা তার মেয়েকে নিয়ে এক গভীর ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে গেলেন। অনেক রাত হয়ে গিয়েছিল। রাতে থাকার জন্য তাদের একটা জায়গার দরকার ছিল। হঠাৎই তাদের চোখের সামনে আসে একটা বাড়ি। সেই বাড়ির দরজায় ঝুলছে তালা আর জানালা লাগানো। তখন মা আর মেয়ে ঠিক করলেন যে তারা দুজন মিলে সেই বাড়ির বাইরেই রাতটা কাটাবেন। মেয়েটা তখন সেই বাড়ির কাছে গিয়ে বেড়ার পাশে গিয়ে বসে পড়ল। সারাদিন হাঁটাহাঁটির কারণে খুবই ক্লান্ত। মেয়ের তখন প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছে। তার মেয়ে তখন তার মাকে জল আনার কথা বললেন। তার মা বেরিয়ে পড়লেন জল খোঁজার জন্য। বিরাট জঙ্গলের মধ্যে তার মা কোথাও জল খুঁজে পেলেন না। না আছে কোনো দিঘি, না আছে কোনো পুকুর। ওর মা জল খুঁজতে খুঁজতে একদম পথ হারিয়ে গেলেন। আর ওইদিকে মেয়ে যে কিনা ওই বড় ঘরের বেড়ার কাছে বসে আছে, সেই বড় ঘরেই আছে উজ্জ্বল কুমার। তখন রাত, উজ্জ্বল কুমার তখন জীবিত অবস্থাতেই আছে। উজ্জ্বল কুমার জানালার ফাঁক দিয়ে তখন হঠাৎই দেখতে পান যে একটা অপরূপ সুন্দরী মেয়ে বাইরে বসে আছে। উজ্জ্বল কুমারের দেখে তাকে মনে হলো সে যেন এক পরী। ঠিক তখনই মীনা রানী ওখানে আসছিল। তখন মীনা রানী তাকে নিয়ে সোজা উজ্জ্বল কুমারের ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন। উজ্জ্বল কুমার আর মীনা রানী দুজন মিলে জানতে চাইলো যে মেয়েটা কেন বাইরে ওইভাবে বসে আছে। ও মেয়ে, তোমার নাম কি? তুমি এখানে কিভাবে এলে? আর তোমার বাড়ি কোথায়? আমি এক জনম দুঃখিনী, আমার কোনো নামই নাই। আমার কপালে লেখা আছে যে আমার এক মরা ছেলের সাথে বিয়ে হবে, তাই আমি আর আমার মা বেরিয়েছিলাম মরা ছেলের খোঁজে। মরা ছেলের সাথে বিয়ে হলেই নাকি আমি হব রাজরানী। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই মাকে বলেছিলাম আমার জন্য একটু জল আনতে। মা জল আনতে গেল, হয়তো আমার মা পথ হারিয়ে ফেলেছে এই গভীর ঘন জঙ্গলের মধ্যে। ও মেয়ে, এই উজ্জ্বল কুমারই হলো মরা ছেলে। এই রাতের বেলা জীবিত অবস্থায় থাকে আর দিনের বেলা মারা যায়। এই উজ্জ্বল কুমার হলো রাজার ছেলে। এই রাজার ছেলে উজ্জ্বল কুমারকে বিয়ে তুমি করে নাও, তাহলে তুমি রাজরানী হয়ে যাবে। মীনা রানী তখন ওই মেয়ের নাম দিল রূপসী। রূপসী তখন উজ্জ্বল কুমারকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। মীনা রানী কোনো রকম ভাবে দুটো মালা জোগাড় করে ওই রাতেই ওদের মালা বদল করিয়ে বিয়ে দিয়ে দিলেন। বিয়ে মানেই হচ্ছে দুটো মনের মিল। তোমাদের দুজনার বিয়ের সাক্ষী থাকলাম আমি আর এই ফুলে ভরা বাগান। রূপসী তখন মীনা রানীর কাছ থেকে উজ্জ্বল কুমারের সমস্ত কথা জেনে নিল। আর ভোর হওয়ার আগেই মীনা রানী ওখান থেকে চলে গেলেন। আর উজ্জ্বল কুমার সকালবেলা যথারীতি একই রকম ভাবে মারা গেলেন। আর রূপসী তখন খাটের ওপরে বসেই ওখানে কাঁদতে থাকেন। রাতে উজ্জ্বল কুমার আবার জীবিত হলেন। তখন রূপসীর মন আবার খুশিতে ভরে গেল। রাতে মীনা রানী এলো দুজনার খাবার নিয়ে। অনেক খাবার খেলো তারা একসাথে মিলে। এইভাবেই তাদের জীবন কাটতে থাকলো। আর প্রত্যেকদিন রাতের বেলা মীনা রানী আসে, ওদের খাবার টাবার দেয়, আবার ওখান থেকে চলে যায়। আবার দিন যায়, মাস যায়, বছর যায়। রূপসী তখন মা হলো। তার একটা পুত্র সন্তান হলো। ছেলেটা দেখতে একদম হুবহু ছোটবেলার সেই উজ্জ্বল কুমারের মতো। উজ্জ্বল কুমারের ছেলে তখন বড় হতে লাগলো। ছেলের গায়ের রং পুরো দুধে আলতার মতো, আর চোখ দুটো যেন পটল চেরা। তারপর কোনো একদিন রূপসী নিজের স্বামী উজ্জ্বল কুমার আর মীনা রানীকে বললেন, এইভাবে তো আর থাকা যায় না। আমার ছেলে এখন শিশু, কিন্তু কিছুদিন পরে তো ও কিশোর হবে, বাইরে যেতে চাইবে, জানতে চাইবে অনেক কথা। দেখো, আমি রাজবাড়িতে যেতে চাই, আমি আমার শাশুড়ি মাকে সেবা করতে চাই। আর তাছাড়াও আমার স্বামী উজ্জ্বল কুমারের প্রাণ আছে তো সেই হাড়ের ভেতরে, আর সেই হাড়টাকে আমি দুয়োরানীর কাছ থেকে কৌশলে কেড়ে নিতে চাই ওনার কাছ থেকে।
উজ্জ্বল কুমার তখন ভাবতে থাকলো যে তার বউ রূপসী অনেক চালাক, সে ঠিকই কোনো না কোনো কৌশলে দৌড়ানির কাছ থেকে সেই হারটা নিয়ে আনতে পারবে। তবে এই রূপসীকে কি পরিচয় রাজবাড়িতে নিয়ে যাওয়া যাবে? তোমরা চিন্তা করো না, আমি আগে থেকে ভেবে রেখেছি, আমি নাপিতের বউয়ের বেশ নিয়ে সেজে যাব ওখানে। রূপসীর কথায় তখন মীনা রানী উজ্জ্বল কুমার দুজনাই রাজি হয়ে গেল। পরের দিন রাত্রিবেলা মীনা রানী এলো, সে নাপিতের বউয়ের সাজ নিয়ে তাদের বাসায় এলো। পরের দিন রূপসী নিজের ছেলেকে নিয়ে নাপিত বউয়ের সাজ ধরে রাজবাড়িতে গেল। রাজবাড়ির ঢোকার মুখেই থাকে দুই পাহারাদার। আমি হলাম নাপিত বউ, সৌরানী আমাকে ডাক দিয়েছেন, আমি এখন ভেতরে যেতে চাই। পাহারাদারেরা রাজবাড়ির দ্বার খুলে দিলেন। রাজবাড়িতে ঢুকে নাপিত বউ সেজে রূপসী ঢুকে গেল সোজা সৌরানীর মহলে। সৌরানীর কাছে গিয়ে মাথা নত করে রূপসী তখন বলল, রানীমা, আমি নাপিত বউ, আমি আপনার হাতে পায়ে নখ কাটতে এসেছি আর আলতা পরাতে এসেছি। সৌরানী তখন নাপিতের বউর ছেলেকে দেখে পুরোই অবাক হয়ে গেল, কারণ ছেলেটা দেখতে ছিল অবিকল পুরো উজ্জ্বল কুমারের মতো। ছোটবেলায় আমার ছেলে উজ্জ্বল কুমার দেখতে ঠিক এই রকমই ছিল, একই রকম চেহারা, একই চোখ, একই নাক, মুখ। দৌড়ানি ওই ছেলেকে কাছে ডেকে নিয়ে অনেক আদর করলেন আর দিলেন প্রচুর মিঠাই। নখ কাটার পর রূপসী সৌরানীকে পায়ে আলতা পরিয়ে দিলেন। সৌরানী খুব খুশি হলেন, নাপিত বউকে খুশি করে অনেক বকশিস দিলেন আর বললেন যাতে এই ছেলেটাকে আবার এই রাজবাড়িতে নিয়ে আসে। যেন ছেলেটার প্রতি সৌরানী খুবই যেন মায়া হতে লাগলো। সৌরানীর মনে হলো সে যেন তার খুবই আপনজন। সৌরানীর কাছ থেকে বিদায় নিয়ে রূপসী গেল দৌড়ানির মহলে নাপিত বউ সেজে। দৌড়ানিকেও সে নখ কেটে দুই পায়ে আলতা পরিয়ে দিলেন আর দৌড়ানি খুবই খুশি হয়ে তাকে বকশিসও দিলেন। রূপসী তখন দেখলো দৌড়ানির গলায় সেই সোনার হারটা। রূপসী এই রাজবাড়িতে আসার আগেই ওর ছেলেকে শিখিয়ে রেখেছিল যে নখ কাটা হয়ে যাবে, আলতা পরানো হয়ে যাবে, ঠিক সেই সময় ওই ছেলে কান্নাকাটি ধরবে, কারণ ও তখন ওই দৌড়ানির গলার সোনার হারটা নিজের গলায় পরবে বলে। আর ঠিক তাই ঘটালো। রূপসীর ছেলে নখ কাটা হয়ে যাওয়ার পরেই বায়না শুরু করলো দৌড়ানির কাছে। ঠিক ওই সময়ই রূপসী তখন তার ছেলেকে বলল, না বাবা, এটা রানীমার গলার হার, এটা দেওয়া যাবে না। না মা, না, আমাকে ওই হারটা দাও, আমি নেব। আরে না বাছা না, এই হার আমি গলায় পরতে দিতে পারবো না, কারণ আমি এটা কাউকেই দিই না। রূপসী তখন তার ছেলেকে গালে এক চড় বসালো। ওর ছেলে তখন খুবই কান্নাকাটি করতে থাকলো। ছেলে তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওই হার আমি নেব, ওইটা আমি গলায় পরবো। ছেলে হারটা নেওয়ার জন্য নাছোড়বান্দা হয়ে পড়ে। তখন রূপসী রানীমাকে বললেন, রানীমা, কিছুক্ষণের জন্য আপনার ওই হারটা আমার ছেলের হাতে দিন, তাহলে আমার ছেলে কান্নাকাটিটা চুপ করবে আর আমি আপনাকে আলতাটা ভালো মতো পরাতে পারবো। দৌড়ানি তখন নিজের গলার হারটা খুলে সেই ছেলেটার হাতে দিল। ছেলেটা সাথে সাথেই কান্না থামিয়ে দিল। কিছুক্ষণ পরেই রূপসী তখন তার ছেলেকে বলল যে, বাবা, তুমি এবার হারটা রানীমাকে ফেরত দিয়ে দাও, আমাদেরকে বাড়ি যেতে হবে। ছেলেটা তখন কিছুতেই রানীমাকে সেই হারটা ফেরত দিল না। ঠিক তখনই রূপসী রানীমাকে বলল যে, রানীমা, ছেলে খুব জেদ করছে, ও হারটা কিছুতেই দিতে চাইছে না, আমি এখন এই হারটা ওর সাথে বাড়ি নিয়ে যাচ্ছি, ও ঘুমিয়ে গেলে ওই হারটা আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। এই হারটা তো খুব দামি, তার জন্য বলছিলাম আপনি একটা সিপাহী আমার সাথে আমার বাসাতে পাঠিয়ে দিন, তাহলে ওই সেই সিপাহীর হাতেই নয়তো আমি হারটা ফেরত দিয়ে দেব। দৌড়ানি তখন এই কথা শোনার পর ভাবতে থাকলো যে সিপাহী গেলে লোক জানাজানি হয়ে যেতে পারে, আর মেয়েটাকে তো দেখে বিশ্বস্ত বলেই মনে হচ্ছে, ও ঠিকই আমার হারটা ফেরত দিয়ে যাবে। আর উজ্জ্বল কুমারও তো বেঁচে নেই, আশা করছি কোনো অসুবিধা হবে না। সিপাহী আর লাগবে না, তুমি যখন বলছো যে ছেলেটা ঘুমোলেই তুমি আমার কাছে এই হারটা ফেরত দিয়ে দেবে, তাহলে আর সিপাহী পাঠাচ্ছি না, তুমি আমার এই হারটা এসে ফেরত দিয়ে দিও। রূপসী তারপর ওর ছেলেকে নিয়ে দৌড়ানির মহল থেকে বিদায় নিল। আর রাজবাড়ির সকলেই জানে যে উজ্জ্বল কুমার তো মারা গিয়েছে, আর এতদিনে হয়তো তার দেহ বাগানের সাথে পুরো মিশেও গিয়েছে।
রূপসী যখন বাড়িতে ফিরে এলো তখনও রাত হয়নি। উজ্জ্বল কুমার বিছানায় মরে পড়েছিল। রূপসী যেই না সেই গলার হাতটা উজ্জ্বল কুমারের গলায় পরিয়ে দিলেন, ঠিক সেই সময় উজ্জ্বল কুমার জীবিত হয়ে উঠলেন। তারপর সন্ধ্যাবেলা মীনা রানী এলো আর রূপসীর মুখে সব কথা শুনে তাকে বাহবা দিতে লাগলো। পরের দিন সকলে মিলে রাজ দরবারে চলে আসে রাজা মশাইয়ের কাছে। রাজামশাই উজ্জ্বল কুমারের মুখে সবকিছু শোনার পর রেগে তখন আদেশ দিলেন যে এখনই দৌরানী আর তার সহচর দাসীকে ফাঁসি দেওয়া হোক। চৌরানী তখনই রাজসভায় ছুটে এসে নিজের ছেলে উজ্জ্বল কুমারকে বুকে জড়িয়ে ধরলেন। রাজামশাই তার নাতি ছেলেকে খুবই আদর করতে লাগলেন। রূপসী তখন রাজামশাই আর রানীর পায়ে মাথা নত করলেন। আমার বয়স হয়েছে, আজ থেকে এই রাজ্যের রাজা হলো আমার ছেলে উজ্জ্বল কুমার, আর রূপসী হলো রাজরানী, আর আমার নাতি ছেলে হবে এই রাজ্যের যুবরাজ। রূপসীর কপালে লেখা ফলে গেল। রূপসী তখন হলো রাজরানী। কিছুদিন পর রূপসীর মা ওখানে ফিরে আসলো। রাজা উজ্জ্বল কুমার তার রাজরানী রূপসী, তার যুবরাজ ছেলে এবং মা বাবার সাথে খুবই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।